নমস্কার বন্ধুরা, আমি সন্দীপা। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, দুলেন্দ্র ভৌমিকের কলমে শিউলি। আজ পড়ছি প্রথম পর্ব। বনমালী ঘাটা এবং নবকুমার আটা দুজনেই দুজনের বন্ধু, কিন্তু দুজনেরই বেজায় মন খারাপ। এতই মন খারাপ যে কুমারখালী গ্রামের অতি জাগ্রত দেবতা রক্ষাকালীর কাছে পরপর 3 দিন হতে দিয়েও কোনো সুরাহা হয়নি। যত রকম কালী মূর্তি আছে সব মূর্তির কাছেই দফায় দফায় প্রার্থনা জানিয়েও এখনো পর্যন্ত কোনো ফল হয়নি। কুমারখালী গ্রামের এক তান্ত্রিক বলেছিলেন, ওরে বনমালী আর নবকুমার, তোরা দুজনে তো এক গোত্রের, একজন ঘাটা অপরজন আটা। আটা ঘেটেই তো রুটি অর্থাৎ খাদ্য হয়। দেবতার কাছে আরজি জানালে তুই কি ভাবিস সঙ্গে সঙ্গে তা পাশ হয়ে যাবে? এই মর্তধামেই দেখ না, রাইটার্সের এক ঘর থেকে আর এক ঘর, বড়জোর কয়েক পা। একখানা ফাইল যেতে 1.5 মাস লেগে যায়। আর স্বর্গের দূরত্ব কি বিবাদীবাগ থেকে শিয়ালদা স্টেশন। আমাদের কুমারখালী গ্রাম থেকে শিবতলা পর্যন্ত। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব নাকি 2,39,000 মাইল। কে যে কবে মেপেছিল তা জানি না। পৃথিবী টু মুন এখনো কোনো কুরিয়ার সার্ভিস চালু হয়নি। স্বর্গ চাঁদেরও উপরে। অত দূরে তোদের অ্যাপেল গিয়ে পৌঁছবে ঊর্ধ্বমুখী হওয়ার সাহায্যে। হাওয়া উল্টো পাল্টা করলে তোদের প্রার্থনা চাঁদের ঠোক্কর খেয়ে ঝরঝরিয়ে পৃথিবীরই কোনো অংশে ফিরে আসবে। এতক্ষণ পর বনমালী ঘাটা বলল, পৃথিবীর কোন অংশে ফিরে আসবে? নবকুমার আটা প্রশ্ন করল, এই কুমারখালীতে আসার কি কোনো চান্স আছে? একদা তান্ত্রিক, বর্তমানে চায়ের দোকানদার কপিল চক্রবর্তী বললেন, বাপু হে, ভূগোল পড়নি। পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। ওই 1 ভাগ স্থলের কে যে হবেন অধিপতি, কে যে করবেন কর্তৃত্ব, তাই নিয়ে সেই পুরাকাল থেকে এখনো পর্যন্ত চলে আসছে মারামারি, কাটাকাটি, নানা রকম ফন্দিয়াটা। বনমালী আর নবকুমার দুজনেই দুজনের দিকে বেজার মুখে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থাকলো। দুজনেই মনে মনে ভাবছিল, কপিল চক্রবর্তী কেমন ধারা তন্ত্র সাধক। তিনি নাকি এক ঘোর অমাবস্যার রাত্রে কুমারখালী শ্মশান থেকে ডিরেক্ট শ্মশানকালী মার আদেশ পেয়েছেন। বাবা কপিল, আমার আদেশ, তুমি তন্ত্র সাধক হও। তন্ত্রের মধ্যেই তোমার সঙ্গে আমার দেখা হবে। এই শ্মশানই হবে তোমার শাসন ভূমি। কি আর করা যায়, মাতৃ আজ্ঞা তো পালন করতে হবে। একা একা ভয় করতে বলে সামনে কাঠের আগুন জ্বালিয়ে বসে নানা রকম চিৎকার করতে থাকতেন। প্রবলভাবে গান বাজাতেন। চিৎকার এমনভাবে করতেন যেন কঠিন কোনো তন্ত্রমন্ত্র বলছেন। যেমন হঠাৎ ব্রহ্মা কালী বলে বিকট চিৎকার করে উঠে বলতেন, কোনো বডিং না সন্তি, একলা ভয় বর্ধিতং, নমো কালী করালো বদনী, শ্মশান না চ গতি হইলাম বম কালী। কখনো বা উদাত্ত কণ্ঠে গান ধরতেন, শ্মশানে জাগিছে শ্যামা, কিংবা নেচে নেচে আয় মা শ্যামা, আমি যে তোর সঙ্গে যাব। গালে দাড়ি, হাতে লোহার ত্রিশূল, কপালে রক্তচন্দনের বড় ফোঁটা
এবং সারা গায়ে ছাই মাখা। মানিয়েছিল ভালো, কিন্তু কে যে তার নামে থানায় রিপোর্ট করলো তা কপিলবাবু আজও জানেন না। একদিন থানার দারোগাবাবু 3 জন কনস্টেবল সমেত এসে শ্মশানকালীর মন্দিরের সামনে থেকে কপিলবাবুকে ধরে নিয়ে গেল। থানায় নিয়ে গিয়ে কপিলবাবুর কি হয়েছিল তা একমাত্র কপিলবাবু ছাড়া আর কেউ জানে না। কিন্তু 3 দিন পর যখন ফিরে এলেন, কুমিরখালির লোকেরা দেখল কপিল চক্রবর্তীর দাড়ি নিখুঁতভাবে কামানো, গোফনিং, রক্তবসন, লাল ফোঁটা উধাও। পরে আছেন কালো রঙের ফুল প্যান্ট আর হাওয়াই শার্ট। সবার জিজ্ঞাসার উত্তরে কপিল চক্রবর্তী বললেন, কে দারোগা, কে পুলিশ? যা হওয়ার তা শ্মশানকালী মার নির্দেশেই হয়েছে। আমার তন্ত্র সাধনার কোর্স পূর্ণ হওয়ার পর মা শ্মশানকালী আমার কেসটা পাঠালেন রক্ষাকালী মার দপ্তরে। তিনি তো জগৎকে রক্ষা করেন, একার পেরে উঠছেন না, তাই শুধু কুমিরখালি আর পাশের গ্রাম হরিখালি, এই 2টি গ্রাম দেখভালের দায়িত্ব আমায় নিতে বলেছেন। তাই ভাবছি 2টো গ্রামের সীমানা বরাবর একটা চায়ের দোকান করব। চায়ের দোকানটা আসল কথা নয়, আসল কথা মিটিং প্লেস। কপিলবাবুর কথা কেউ বিশ্বাস করল, কেউ বা করল না। সেই থেকে তার চায়ের দোকান রমিয়ে চলছে। কিন্তু কপিলবাবুর এই বৃত্তান্ত জেনে তো বনমালী আর নবকুমারের কোনো লাভ নেই। তাই তারা যেমন বিমর্ষ হয়ে বসেছিল তেমনভাবেই বসে রইল। কপিলবাবু 2 গেলাসে চা নিয়ে ওদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, চা খা, চা খেয়ে মনে বল আন, আর আমাকে সব খুলে বল। ওরা দুজনেই চায় চুমুক দিল। পরে নবকুমার আটা বলল, একটা বিশ্রী ঘটনা ঘটে যাওয়ার জন্য আমাদের দল গত বছর বিরাট লস খেয়েছে। এবছর এখনো পর্যন্ত কোনো বায়না তো দূরের কথা, কেউ আমাদের দলের নাম পর্যন্ত মুখে আনছে না। কপিলবাবু বললেন, বিশ্রী ঘটনাটা কেমন? কতখানি বিশ্রী? এবার নবকুমার বনমালী ঘাটার দিকে তাকিয়ে বলল, ঘাটাদা তুমি বলো। বনমালী বলতে শুরু করলো, আমাদের নিজস্ব পেশাদার যাত্রা দল আছে। কাছে দূরে যেখান থেকেই বায়না আসে আমরা যাত্রাপালা করতে যাই। গত বছর গিয়েছি দক্ষিণ বারাসাতে নাইয়ার চকে, প্যান্ডেল ভর্তি, পালার নাম সীতেহরণ। কপিলবাবু সংশোধন করে দিয়ে বললেন, সীতেহরণ নয়, সীতাহরণ। বল তারপর কি হলো? বনমালী বলল, রাবণ এসে তো নির্বিঘ্নে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। এই সময় জটায়ু যুদ্ধে পরাজিত হচ্ছে দেখে আসরের 4 দিক থেকে, জটায়ুদা তুমি একা নও, আমরা আছি, রাবণের পিণ্ডি চটকে দেব। নাইয়ার চকে নারী হরণ, কোথায় বেটারাম? বাল্মীকি দাদু তো আগেই বলেছিলেন, সোনার হরিণের পিছনে দৌড়ে মরলে সেই ফাঁকে বেটা রাবণ এসে তোর বউকে নিয়ে কেটে পড়বে। কলকাতায় ভর দুপুরে ফ্ল্যাট বাড়িতে ডাকাতি হচ্ছে, আর এটা তো জঙ্গল। আমি রাবণের অভিনয় করছিলাম, আমায় আসরে ফেলে পেটালো। নবকুমার আটা বলল, একদল লোক আমায় ধরল গ্রিন রুমে, এমন করলো যেন বারোয়ারি উৎসবে আটা মাখছে। 2টো লোক সীতাকে সান্ত্বনা দিয়ে বলল, তোমার কোথাও লাগেনি তো সীতামা? ভয় পেয়ে সীতা ওদের হাত ছাড়িয়ে দৌড় দিতেই সীতার পরনের শাড়ি চলে গেল ওদের হাতে। সীতার অঙ্গে আর নেই, আছে হাফ প্যান্ট। সীতা চরিত্রে অভিনয় করছিল রাখো হরি গুছাইত। সে ওরে বাবা গো আমাকে বাঁচাও বলতে বলতে পিছনের মাঠ দিয়ে দৌড়চ্ছে। হাফ প্যান্ট পরে একজন দৌড়চ্ছে, অথচ তার পিঠে লম্বমান বেনি। ব্যাস শুরু হয়ে গেল ধুন্ধুমার কাণ্ড।
একদল মাঠ দিয়ে দৌড়চ্ছে, কয়েকজন হনুমানের লেজে আগুন ধরিয়ে দিয়েছে, আর সেই লেজের আগুন থেকে হনুমান গ্রিন রুমে আগুন লাগিয়ে দিয়েছে। গোটা আসরে আগুন জ্বলছে। যে যেভাবে পারল দৌড়ে প্রাণ বাঁচাবার জন্য নানা দিকে দৌড়তে লাগলো। একেবারে লণ্ডভণ্ড অবস্থা। পুলিশ এলো, দমকল এলো। আমরা সবাই তখন আসর থেকে অনেক দূরে, তবে কে যে কোথায় তা জানি না। দিন তিনেক লাগলো সবাই আবার একত্র হতে। গত বছর 1 পয়সা কামাতে পারিনি। এবছর এখনো পর্যন্ত কোনো বায়না নেই। কি যে করি। কপিলবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, সমস্যা বা ঘটনা যাই বলো, তা রীতিমতো বিশ্রী। তোদের এত বদনাম হয়ে গিয়েছে, সহজে কেউ বায়না করবে না। সেই দোষ খণ্ডন করার জন্য প্রথমে দলের নাম বদলে ফেল। দলের নাম দে এই পবিত্র গ্রামের নামে, কুমির অপেরা। আর জানবি, যে কোনো বিনোদন ব্যবসার মলাটই হলো ললাট। তোদের ক্ষেত্রে হচ্ছে যাত্রাপালার নাম। পালার নামটি যদি আকর্ষক হয়, তবে জানবি পালা সরে যাওয়ার আগেই হিট। নবকুমার আটা বলল, আপনি যেমন দলের নাম ভেবেছেন, তেমন করে কি কোনো পালার নাম ভেবেছেন যা শুনলেই দর্শক চমকে উঠবে? কপিলবাবু বললেন, শুধু চমকে উঠবে না, দর্শকের বাবা পর্যন্ত চমকাতে থাকবে। লাগাতার ভূমিকম্পের মতো থেকে থেকেই চমকাবে। প্রথম পালাটার নাম দে বউ পাগল স্বামী ছাগল। দ্বিতীয়টার নাম দে মা দাসী বউ বিলাসী। দুটোই অ্যাকশন ধর্মী সামাজিক পালা, বাজার কাঁপিয়ে দেবে। মা রক্ষাকালীর নাম করে ঝাঁপিয়ে পড়। নবকুমার আর বনমালী দুজনে দুজনের দিকে তাকালো। তারপর উঠে আসার পর রাস্তায় বনমালী বলল, নাম দুটো বেড়ে হয়েছে, পাবলিক খাবে বলে মনে হচ্ছে। তোমার কি মত? নবকুমার উত্তর দিল, আমারও তাই মত, তবে স্ত্রী চরিত্রে এখন আর ব্যাটা ছেলে চলবে না। দলে মহিলা শিল্পী চাই। গঙ্গাপদকে মিস গঙ্গা, বিলাস দত্তকে মিস মায়া বলে চালাবার যুগ এখন আর নেই। এখন সত্যিকারের মিস চাই। দুজনে বাড়িতে এসে নতুন দল গড়ার বিষয় ভাবতে লাগলো। দলের নাম যেহেতু কুমির অপেরা, তাই পোস্টারে একটা কুমিরের ছবিও রাখা হলো। লোকের মনে হলো এই পালায় বোধহয় কুমিরও আছে। কুমির নিয়ে এত কৌতূহল, এত জিজ্ঞাসা যে ঘাটা আর বন্ধু আটার মনে হলো সত্যি একটা কুমির রাখলে মন্দ হয় না। কিন্তু কপিলবাবুর কড়া হুকুম, কোনো জন্তু জানোয়ার পালায় রাখলে হবে না, তাতে কখন কি বিপদ হয় কে জানে। অতএব নবকুমার ও বনমালীর ইচ্ছে থাকা সত্ত্বেও পালায় কুমির রাখা গেল না। রোজই পালার মহড়া চলছে। দলের নতুন নাম এবং পালার নাম শুনে বায়না করার লোকও যাতায়াত শুরু করেছে। সবাই জানতে চায়, বউ পাগল স্বামী ছাগল পালায় গান কখানা, ফাইট আছে কিনা। অন্য পালা সম্পর্কেও ব্যাপক খোঁজ খবর চলছে। দিব্যি চলছিল। হঠাৎ একদিন বাঁশপোতা গ্রামে যাত্রা করতে গিয়ে মহা গোল বাঁধল। যাত্রার মাঝামাঝি সময় মা দাসী বউ বিলাসী পালার নায়ক খুব টেম্পোর মাথায় বউকে বলেছে, তুমি আমার অর্ধাঙ্গিনী হতে পারো, কিন্তু মা তোমার চেয়েও বড়। মা স্বর্গের মতো। আমি আজ চলে যাচ্ছি, কিন্তু একদিন ফিরে আসব। সেদিন আমি এত ধনরত্ন এনে মায়ের পায়ে অঞ্জলি দেব যে তোমার টেরা বাবার চোখ সোজা হয়ে যাবে। মা, মাগো, চললাম। তোমার দাসীগিরি ঘুচিয়ে আমি আমার বউকে দাসী করব, তোমার চরণ দাসী। হা 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 হা।
এই অট্টহাস্য দিয়ে নায়ক নবকুমার আটা সবেগে প্রস্থান করতে যাওয়ার মুখে বিবেকরূপী অমূল্য কর্মকার ওরে মায়ের ঋণ শুধবে কে রে বলে তারও সবেগে আসরে আগমন। একটু আগু পিছু হলে দুর্ঘটনা এড়ানো যেত, কিন্তু তা না হওয়ায় বিবেক বেশি অমূল্যর সঙ্গে নায়ক নবকুমারের মুখোমুখি এমন সংঘর্ষ হলো যে বিবেক ছিটকে পড়ল আসরের একদিকে, নায়ক নবকুমার পড়ল উল্টো দিকে। দুজনেই মূর্ছিত। দুজনকে ধরাধরি করে গ্রিন রুমে নিয়ে যাওয়া হলো। তবে দুজনের কেউই বিশেষ বিচলিত হলো না, কেননা যাত্রার আসরে এমন ঘটনা কখনো কখনো ঘটে যায়। দশাননের নিজের মাথাটি ছাড়া বাকি 9খানা মাথায় পিচবোর্ডের। মাথা লাগানোর সময় ড্রেসার বারবার বলে দিয়েছিল, বনমালী, ঘাড়ের মুভমেন্ট যত কম পারেন তাই করবেন। কিন্তু আসরে গিয়ে ঘাটার আর সেসব কথা মনে ছিল না। সে বীর দর্পে, আমি লঙ্কেশ্বর রাবণ, আমারে সম্মুখ সমরে দ্বন্দ্বে আহ্বান করে তুচ্ছ এক বনবাসী ভিখারি, বড়ই হাসি পায়। এবার নিজের বুকে বিরাট চাপড় মেরে অট্টহাস্য করে উঠতেই 9খানা পিচবোর্ডের মাথা প্রথমে পিঠের দিকে ঝুলে পড়ল, তারপর খুলে পড়ল আসরে। আসরে হাসির রোল ওঠার আগেই বনমালী ঘাটা বলে উঠল, দশাননের কি বা প্রয়োজন, রামের সাথে লড়িবার তরে এক আননি কাফি হ্যায়। আসরে তখন হাসির জায়গায় হাততালি পড়তে লাগলো। কপিলবাবুর পরামর্শ অনুযায়ী এবারের বাজারে কুমির অপেরার বেশ নাম যশ হলো, টাকাও রোজগার হলো বেশ ভালো। তাই যাত্রার হ্যান্ডবিলে এবং দৃশ্যসূচি ছাপার কাগজে লিখতেই হলো, প্রধান উপদেষ্টা শ্রী কপিল চক্রবর্তী, প্রাক্তন তান্ত্রিক। কপিল চক্রবর্তী বলেই দিয়েছিলেন, যাত্রার আসরে অভিনয় চলাকালীন অনেক রকমের ঘটনা ঘটে যায়, তাতে ঘাবড়ালে চলে না, বরং তাকে ম্যানেজ করতে পারলেই কাজের কাজ হয়। থিয়েটারের সুবিধে হচ্ছে ড্রপ সিন ফেলে দিয়ে ম্যানেজ করা যায়। যাত্রার আসরে ড্রপ সিন কোথায়? একবার ঘোড়াডাঙ্গায় ভীম শূন্যে গদা ঘুরিয়ে আস্ফালন করতে গিয়ে গদা হাত থেকে ছুটে গিয়ে পড়বিত পর বিডিও সাহেবের মাথায় গিয়ে পড়ল। বিডিও সাহেবের ছিল মাথা জোড়া টাক, সেই টাকে গিয়ে গদাখানা পড়তেই, কোন ব্যাটা গদা মারল, অ্যারেস্ট হিম, অ্যারেস্ট হিম। ওরে বাবা রে, মাথাটা গেল রে, পুলিশ যাত্রা বন্ধ করে দাও, গদাধারীকে অ্যারেস্ট করো। উফ বাবা গো, উনি বলছেন আর টাকে হাত বোলাচ্ছেন। পুলিশ এসে গদাধারী ভীমের খোঁজ করতে লাগলো। এই কাণ্ডের পরে ভীম আর ত্রিসীমানায় থাকে, সেই থেকে ভীম ঘোড়াডাঙ্গা ছাড়া। কে নাকি দেখেছে অক্ষয় বারুই অর্থাৎ ভীম নাকি চন্দননগরে অটো চালাচ্ছে। কপিল চক্রবর্তীর কথায় বনমালী ও নবকুমার দুজনেরই ভরসা পেল। আসলে যাত্রা বা থিয়েটার করা হলো একটা নেশা। বনমালী ঘাটা আর নবকুমার আটার কাছে এই যাত্রা করাটাও সেই রকম নেশা। ওদের জমি জমা অনেক ছিল, কিন্তু তার কিছু কিছু বিক্রি করতে করতে এখন আর আগের মতো অত জমি জমা নেই। সব টাকাই গিয়েছে যাত্রা দলের পিছনে। দল করতে তো গোড়ার দিকে টাকা লাগে, তবু মন্দের ভালো এবার দুটো পালায় মোটামুটি হিট। দলেও পরিবর্তন হয়েছে, স্ত্রী চরিত্রে আর ছেলেদের পরচুল লাগিয়ে অভিনয় করতে হয় না, মেয়েদের চরিত্রে মেয়েরাই অভিনয় করে। এই খরচটা বেড়েছে। কুমির অপেরার নাম ডাক বাড়তেই দিকে দিকে
বনমালী আর নবকুমারের নাম ছড়িয়ে পড়ল। কাছের এবং দূরের আত্মীয় স্বজন যারা ছিলেন এবং এতদিন যারা কোনো খোঁজ খবর রাখতেন না, বাড়িতে আসা তো দূরের কথা, কোশমিনকালে একখানা চিঠি দিয়েও খোঁজ নিতেন না, এবার তাদের যোগাযোগ বেড়ে গেল। প্রথমে এলেন বনমালীর সেই জ্যাঠা, নাম দীনবন্ধু ঘাটা। বনমালীর বাবা অনাথবন্ধু ঘাটা মারা যাওয়ার পর বনমালী হাঁসখালিতে গিয়েছিলেন জ্যাঠাকে খবর দিতে। জ্যাঠার আছে একখানা গম ভাঙানোর কল, চালের দোকান আর বন্ধকি কারবার। রোজগারপাতি বেশ ভালো। বনমালীর মুখে নিজের ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে তিনি প্রথমেই বনমালীর দিকে আঙুল তুলে বলেছিলেন, দুঃসংবাদ শোনালে, তবে পৃথিবীতে কেউই অমর নয়। আমার কাছে পরামর্শ চাও তা পাবে, কিন্তু টাকা পয়সা চেও না, ওসব আমি দিতে পারবো না। বনমালীও ছেড়ে দেওয়ার লোক নয়। সে বলেছিল, আপনার পরামর্শ আপনার কাছেই রাখুন, টাকা পয়সার জন্য আসেনি, শুধু বলতে এসেছি আমার বাবার মৃত্যুতে আপনি কোনো অশৌচ পালন করবেন না, তাতে বাবার আত্মা শান্তি পাবে না। এরপর বনমালী আর দাঁড়ায়নি। সেই জ্যাঠা অর্থাৎ দীনবন্ধু ঘাটা বাড়ির উঠোনে পা দিয়েই বলল, কই রে বনমালী, কেমন আছিস? কতকাল যে তোকে দেখিনি। অনাথের মৃত্যুতে এত ভেঙে পড়েছিলাম যে কারোর সঙ্গে যোগাযোগ রাখতেই ইচ্ছে হতো না। বনমালী ঘর থেকে বেরোতে বেরোতে জ্যাঠাকে ডেকে বলল, ভেঙে পড়েছিলেন? তা আজ 11 বছর পর সেই ভাঙা জোড়া লাগলো কেমন করে? দীনবন্ধু বললেন, সে কথা আর বলিস নে বাবা, আছি তো, কিছুদিন পরে একসময় ধীরে সুস্থে বলা যাবে। বনমালী মনে মনে প্রমাদ গণল। একটু তাড়া ছিল বলে তখনই সে বাড়ি থেকে বেরিয়ে গেল। কপিল চক্রবর্তীর চায়ের দোকানে গিয়ে দেখল নবকুমার বেজার মুখে বসে আছে। কপিল চক্রবর্তী দোকানে নেই। কপিলদার সহকারী বাবলু নামের ছেলেটা দোকান চালাচ্ছে। বনমালীকে দেখে বাবলু বলল, দাদা দোকানে নেই। বনমালী বলল, নেই সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু গিয়েছে কোথায়? বাবলু উত্তর দিল, তা জানি না, কিছু বলে যাননি। বনমালী এবার নবকুমারের পাশে বসতে যাওয়ার আগে নবকুমার বলল, আমাকেও নাম তার মতো একই কথা বলে যেতে হচ্ছে। বনমালী বলল, তোর কি হয়েছে? মুখটা অমন করে বসে আছিস কেন? নবকুমার বলল, আর বলিস না ভাই, কোথা থেকে আমার এক পিসি ভোরবেলায় এসে হাজির। আমার বাবার কোনো বোন ছিল এ কথা বাবা মা দুজনের কারো মুখেই কখনো শুনিনি। দূর সম্পর্কের বোনও ছিলেন না, থাকলে জানতে পারতাম, পাড়া তো হলেও হতে পারে। জীবনে যাকে দেখিনি, নাম শুনিনি, সেই পিসি আমার বাড়িতে গ্যাট হয়ে বসে আমার বউয়ের ওপর হুকুম চালিয়ে যাচ্ছেন। এখন কি যে করি? বনমালী বলল, তোর অচেনা পিসি আর আমার চেনা জ্যাঠা মশাই, সেই জন্যই তো কপিলদার কাছে আসা। নবকুমার বলল, আমার বউ পরিষ্কার বলে দিয়েছে 3 দিনের মধ্যে পিসিকে বিদে করো, নইলে আমি বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ি মানে সেই গোবরডাঙ্গা। বনমালী বলল, তোকে তবু 72 ঘন্টা সময় দিয়েছে, আমার তো মোটে 48 ঘন্টা। দোকানের খদ্দেরদের বাবলু চা করে দিচ্ছিল। বাবলুর হাতে 2বার চা খাওয়া হয়ে যাওয়ার পর কপিলদা এলেন। ওদের দুজনকে দেখে বললেন, কি ব্যাপার, মানিকজোর যে হাজির? বনমালী বলল, ভীষণ সমস্যা। কপিলদা বললেন, সমস্যা ছাড়া তো দেখা পাওয়া যায় না তোদের। সমস্যার কথা পরে শুনবো, এবার আমার কথা শোন। দারুণ একটা প্ল্যান মাথায় এসেছে। গন্ডগোল না করে ঠিকঠাক মতো করতে পারলে মোটা টাকা কামাই হবে।
নবকুমার বলল, প্ল্যানটা কি? আমাদের কি করতে হবে? কপিলবাবু বললেন, এত খোলামেলা জায়গায় সেসব কথা আলোচনা করা ঠিক হবে না। আজ রাতে আমার বাড়িতে আসবি, আমার সাধন কক্ষে বসে সব আলোচনা করব। বনমালী বলল, পুলিশের মার খেয়ে আপনার তন্ত্র সাধনা তো কবেই ঘুচে গিয়েছে, এখন আর সাধন কক্ষের দরকার কিসের জন্য? কপিলবাবু বললেন, ওরে বোকা, কলেজে পড়ার পাঠ মিটে গেলে কলেজ থেকে পাওয়া বিএ ডিগ্রি কি লুপ্ত হয়ে যায়? তন্ত্র বিশেষ কারণে আমাকে ছেড়েছে, আমি কিন্তু তন্ত্র ছাড়িনি। তন্ত্র ছাড়া কি মুখের কথা? কেউ বাইরে তান্ত্রিক, কেউ অন্তরে। আমি অন্তরে এখনো তন্ত্র সাধক। সেই সাধনার জোরে আমি এখনো কুমিরখালী গ্রামে প্রবল ভূমিকম্প করতে পারি। জঙ্গলে জন্তু জানোয়ার কীট পতঙ্গাদিকে কুমিরখালী ছাড়া করতে পারি। আমি কথা শেষ হওয়ার আগেই বনমালী আর নবকুমার দুজনেই একসঙ্গে ডাইভ দিয়ে কপিলবাবুর পায়ের ওপর পড়ে বলল, জঙ্গলে জন্তু জানোয়ার কীট পতঙ্গ তাদের প্রয়োজন আছে, অত কিছু করার দরকার নেই। আপনি শুধু আমার জ্যাঠা দীনবন্ধু ঘাটা আর নবকুমারের অচেনা ভুতুরে পিসির হাত থেকে রক্ষা করুন। দোহাই কপিলদা, একটা বিহিত করুন। কপিল চক্রবর্তী দুজনের দিকে তাকিয়ে প্রথমে হাসলেন, পরে কাশলেন, তারপর কাশতে কাশতে বললেন, নো চিন্তা, ডু ফুর্তি, মুশকিল আসান আমার হাতে। বনমালী অত্যন্ত কাতর কণ্ঠে বলল, যা করবার তাড়াতাড়ি করুন, 48 ঘন্টা মাত্র সময়, তার মধ্যে বিহিত না হলে আমাকে গৃহত্যাগ করতে হবে। নবকুমার বলল, আমার সময় 72 ঘন্টা হলেও কোনো বিশ্বাস নেই। পিসির অত্যাচারে 72 ঘন্টা সময়সীমার আগেই হয়তো আমার স্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। তাই যদি হয় তাহলে কুমির অপেরার কি হবে? একেবারে পথে বসে যাব। কপিল চক্রবর্তী হাত তুলে অভয় দেওয়ার ভঙ্গিতে বললেন, অত চিন্তা করার কিছু নেই। তোদের যাত্রা দলের মেকআপ ম্যান গৌরাঙ্গ নন্দী আর ড্রেসারকে নিয়ে আজ সন্ধ্যের দিকে আমার বাড়িতে আয়। এইটুকু বলেই থেমে গিয়ে বললেন, না না, দরকার নেই, ও জিনিস আমার আছে। বনমালী বলল, কি জিনিস কপিলদা? কপিলবাবু বললেন, ও কিছু নয়, সব জিনিস আগে থেকে জানতে নেই, তোরা সন্ধ্যের আগেই চলে আসিস। ওরা দুজনে চায়ের দোকান থেকে উঠল, কিন্তু মনে শান্তি নেই, কেননা কপিলদার ওপর ভরসা করা ছাড়া উপায় নেই। অথচ তিনি যে কোনো ভোজবাজি দেখিয়ে সমস্যার সমাধান করে দেবেন এতখানি ভরসাও করতে পারছে না। দুজনের কেউই বাড়ি গেল না। দুপুরবেলা বনমালী জ্যাঠা হুকুম দিয়ে রেখেছেন, বনমালী, বিকেলবেলা খান কয়েক কড়াইশুটির গরম কচুরি আর খান দুয়েক রসমাধুরী কিনে খাওয়াস তো। তোদের এখানকার রসমাধুরীর বেশ নাম ডাক আছে শুনলাম। বনমালী মনে মনে ভাবল, কুমিরখালীর রসমাধুরীর সুনাম তার জ্যাঠার কানে কবে পৌঁছল সে নিজেই তো জানে না। ওদিকে নবকুমারের অচেনা পিসির ফরমাস, ওরে নবু, কতকাল ছানার পায়েস খাই না, তোর বউ তো এসব করতে পারে না, বাপের বাড়িতে এসব শিক্ষা পায়নি, এখন তো দোকানেই কিনতে পাওয়া যায়, আসার সময় কিনে আনিস। চেনা জ্যাঠা আর অচেনা পিসির বায়নার হাত থেকে বাঁচতে কেউই আর সহসা বাড়ির দিকে পা বাড়ালো না। খানিক এদিক ওদিক ঘোরাঘুরি করে সন্ধে হওয়ার মুখে মুখে কপিল চক্রবর্তীর বাড়িতে এলো। সঙ্গে তাদের কুমির অপেরার মেকআপ ম্যান গৌরাঙ্গ নন্দী আর ড্রেসার জয়ন্ত মণ্ডল। কপিল চক্রবর্তীকে দেখে মনে হলো তিনি যেন ওদের অপেক্ষাতেই বসেছিলেন।
বনমালী আর নবকুমারকে চোখের ইঙ্গিতে বসতে বলে মেকআপ ম্যান আর ড্রেসারের দিকে তাকিয়ে চোখের ইশারায় বনমালীকে প্রশ্ন করলেন। এরা কারা? বনমালী বলল, এর নাম গৌরাঙ্গ নন্দী, কুমির অপেরার মেকআপ ম্যান, আর ইনি জয়ন্ত মণ্ডল, ড্রেসার। কপিল চক্রবর্তী দুজনের দিকে তাকিয়ে বললেন, এখানে নয়, আমার সাধন কক্ষে আয়। কপিলবাবুর পিছন পিছন ওরা চারজন সাধন কক্ষে এসে চারজনেই ভীষণ চমকে উঠল। একটি বেদিতে সিঁদুর মাখা একটি ত্রিশূল, রক্তমাখা একটি খাঁড়া, খান কয়েক নরমুণ্ডু। সেই নরমুণ্ডগুলোর মাথায় প্রদীপ জ্বলছে। একটি বড় সাইজের নরমুণ্ডের দুটি বড় বড় চোখের শূন্য কোটরে জ্বলছে লাল রঙের মোটা মোমবাতি। মোমবাতির লাল রং গলে গলে এমনভাবে গাল বেয়ে নামছে যেন নরমুণ্ডের দু গাল বেয়ে রক্তের ধারা বইছে। গোটা ঘর ধোঁয়ায় আচ্ছন্ন। অন্ধকার আকাশে বিদ্যুৎ চমকের মতো অন্ধকার ঘরে থেকে থেকে নানা বর্ণের আলো জ্বলছে। কপিল চক্রবর্তী অদ্ভুত গলায় বললেন, আসনে বসে পড়। তরাইয়ের জঙ্গলের মধ্যে যে ময়াল সাপটি আমাকে ঘিরে থাকতো, সেই ময়ালটি একদিন মারা যায়। তার নরম চামড়া দিয়ে এই আসন তৈরি। বসে পড়। কুমির অপেরার মেকআপ ম্যান এবং ড্রেসার কপিলবাবুর ভয়ে সবে বসতে যাচ্ছিল। যেই না ময়াল সাপের কথা শুনল, তৎক্ষণাৎ দুজনেই আর্তনাদ করে লাফিয়ে উঠে বনমালী ও নবকুমারকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, হাটাদা, হাটাদা, আমাদের বাড়ি পাঠিয়ে দিন। চল তেষ্টা পাচ্ছে, বাড়ি যাব, কি হবে আমাদের? কপিলবাবু হতাশ গলায় বলে উঠলেন, তোরা কেমন লোক নিয়ে এলি? আমার সাধন কক্ষে ঢুকেই মূর্ছা যাওয়ার জোগাড়। এই গ্রামে কি সাহসী যুবকেরা আকাল পড়ল? আমার তো শুধু সাহসী হলে চলবে না, সেই সঙ্গে অন্য গুণও চাই। কিন্তু কপিলবাবু থামলেন। বনমালী বলল, কিন্তু বলে থামলেন কেন? আমার হাতে তো মোটে 48 ঘন্টা সময়। সময় যাচ্ছে আর আমার প্রেশার বাড়ছে। কপিলবাবু বললেন, ধাক্কা দিয়ে দেখ এখনো জ্যান্ত আছে কিনা। নবকুমার বলল, আমাদের কি হবে? কপিলবাবু দুজনের দিকে তাকিয়ে বললেন, সমস্যার সমাধান অবশ্যই হবে, তবে সময় বড্ড কম। সময় একটু বাড়াতে হবে। বৌমাদের আরো একটু ধৈর্য ধরতে বল। তাছাড়া এসব কাজে তড়িঘড়ি করা ঠিক হবে না। বনমালী আর নবকুমার ভেবেই পেল না এসব কাজ মানে কি কাজ। কি করতে চাইছেন কপিলদা? সেদিন রাত করে বাড়ি ফিরে দুজনেই বউকে জিজ্ঞেস করল, উনি ঘুমিয়ে পড়েছেন তো? বনমালীর বউ বলল, বার তিনেক তোমার খোঁজ করে রাগে গজগজ করতে করতে ঘুমিয়ে পড়েছেন। একই প্রশ্নের উত্তরে নবকুমারের বউ বলল, ছানার পায়েসের সঙ্গে এখন রাবড়ি যোগ হয়েছে। নবকুমার বলল, এখন কি ঘুমিয়েছেন? নবকুমারের বউ উত্তর দেওয়ার আগেই পাশের ঘর থেকে পিসির গলার আওয়াজ এলো, নব এলি? রসমাধুরী এনেছিস তো? আগামীকাল মনে করে ½ কিলো রাবড়ি আনিস তো। নবকুমার কোনো কথা না বলে নিজের বাড়িতে নিজের ঘরেই চোরের মতো ঢুকে পড়ল। বউদের ধৈর্য ধরতে বলা হলো। ইতিমধ্যেই নবকুমার আর বনমালীর সময়সীমা পার হয়ে গেল। কপিলদার শেখানো কথা, যে সয় সেই রয়, অতএব ধৈর্যের কোনো বিকল্প নেই। কড়াইশুটির কচুরি আর রসমাধুরী কেনা নিত্যই চলছে। নবকুমারের পিসি ছানার পায়েস ছেড়ে রাবড়ির দিকে সেই যে ঝুঁকেছেন, তার থেকে আর নিস্তার নেই।
এই বয়সে এত মিষ্টি খাচ্ছেন, অথচ কোনো রকম ডায়াবেটিসের লক্ষণ নেই। মনে মনে অস্থির হলেও বনমালী আর নবকুমার কিছুই বলতে পারছে না। কপিলদা যে কি করছেন এবং আদৌ কিছু করছেন কিনা সে কথা জিজ্ঞেস করার সাহস নেই। কোথা থেকে দুটো ছেলে জোগাড় হয়েছে? কপিলদাই জোগাড় করেছেন। কপিলদার ভাষায়, সত্যিকারের সাহসী ছেলে, এমন ছেলেই তো খুঁজছিলাম। নবকুমার প্রশ্ন করল, কোথায় পেলেন? কপিলদা বললেন, ওরে, এ জিনিস কি পথে ঘাটে থাকে রে? এদের খুঁজে নিতে হয়। শ্মশানকালীর মন্দিরে 2-4 বার দেখা হয়েছে। শেষ দেখা থানার লকআপে। মায়ের ইচ্ছে আমার কাছে পাঠালেন। ওদের কাজে পাঠাবার আগে কিছু প্রশিক্ষণ দরকার। একেবারে তৈরি ছেলে। ভর দুপুরে সদরে রাস্তার উপর ব্যাংকে ছোট্ট একটা অপারেশন চালিয়ে 1 হাত্তায় 1.5 লাখ লুটে নিল। এবার দেখ কেমন খেল দেখায়। এই বলে কপিলদা দুজনের দিকে তাকিয়ে বললেন, তোর চেনা জ্যাঠা আর অচেনা পিসির হার্টের কন্ডিশন কেমন? বেশ স্ট্রং তো? নবকুমার উত্তর দিল, তা জানি না, কিন্তু আমাদের দুজনের হার্টের অবস্থা খুব সন্তোষজনক নয়। যে কোনো মুহূর্তে বিশ্রী একটা কিছু ঘটে যেতে পারে। বনমালী বলল, আগামীকাল আবার রথতলার বাজারে আমাদের পালার বায়না আছে। কপিলদা জিজ্ঞেস করলেন, কোন পালা? নবকুমার উত্তর দিল, প্রথম পালাটা, যার নাম বউ পাগল স্বামী ছাগল। কপিলদা বললেন, নামটা তো আমারই দেওয়া। যাত্রা শেষ করে তোদের ফিরে আসতে আসতে মনে হয় রাত 12টা কি 12:30 হবে। ঠিক মধ্যরাতেই তোদের দরকার হবে। আয় আমার সাধন কক্ষে আয়, তোদেরও একটু ট্রেনিং দরকার। দুজনেই পরস্পরের দিকে তাকিয়ে সাধন কক্ষের দিকে পা বাড়ালো। কপিল চক্রবর্তী সাধন কক্ষের সঙ্গে বনমালী আর নবকুমারের আগেই বার কয়েক পরিচয় হয়েছে। এবার গিয়ে দেখল একটা দেওয়ালে খান কয়েক বিচিত্র জামা ঝুলছে। কালো রঙের ঢোলা হাতা জামা, জামার বুকে সাদা সাদা দাগ টানা। দেখলে মনে হবে বুকের হাড়, অর্থাৎ বুকের পাঁজরা। কয়েকটা নরমুণ্ডের কঙ্কালের মুখোশ। এত জিনিস দিয়ে কি হবে নবকুমার এবং বনমালী কেউই জানে না, তবে কিছু একটা কাণ্ড হবে। নবকুমার মনে মনে ভাবল, আমার পিসি না হয় অচেনা, কিন্তু বনমালীর জ্যাঠা তো অচেনা নয়। অনাথ বন্ধু ঘাটার আপন দাদা দীনবন্ধু ঘাটা। যদি তারে কিছু হয় তাহলে বড়ই খারাপ ব্যাপার হবে। কিন্তু ভাবনাটা এই কিন্তুতে এসে থেমে গেল। নবকুমার কপিলদার দিকে তাকালো, কিন্তু তার মুখ দেখে বোঝা দায় তিনি কি ভাবছেন। কপিলদা, জয় মা কালী কলকাতাওয়ালি বলে দুজনের দিকে তাকিয়ে পড়লেন। তোরা পালা শেষ করে যে যার বাড়ির সামনে এসে দাঁড়াবি আমার শেষ নির্দেশের আশায়। তারপর সেই নির্দেশ মতো কাজ করতে হবে। বনমালী আর নবকুমার চলে গেল। আজকের পালার পয়লা দৃশ্যেই বনমালীকে দরকার, অতএব দেরি করা চলবে না। রথতলা বাজারের দর্শক খুশি হলে আসরে কালী পটকা ছোড়ে, আর খারাপ লাগলে উড়ন তুবড়ি ছোড়ে। দর্শকদের এই স্বভাবের জন্য রথতলা বাজারে কেউ প্যান্ডেল করতে চায় না। প্রতি বছর প্যান্ডেল করার জন্য নতুন নতুন ডেকোরেটরস আসে। পরপর 2 বছর প্যান্ডেল করেছে এমন লোক কেউ নেই। কপিলদা কি করতে চাইছেন এবং শেষ পর্যন্ত কি করবেন
সেটা ভাবতে ভাবতেই বউ পাগল স্বামী ছাগল পালার অভিনয় শুরু হলো। বউয়ের হাতে লাঞ্ছিতা মায়ের কান্না শুনে ছেলে বলবে, মা, তোমার চোখে জল কেন? আমার বউয়ের জন্য? আমার বউ পাগল। তখন মার প্রশ্ন, কিন্তু তুই কি আমার ছাগল ছেলে? এই সময় দু হাত দিয়ে কান চেপে নবকুমার বলবে, না মা না, আমি ছাগল নই, আমি তোমারই ছেলে, অচিরেই প্রতিকার করব। কিন্তু বলবার সময় নবকুমার বলে উঠল, পিসি, তুমি না গেলে আমিও পাগল হব, বউ আমাকে পেটাবে। কপিলদা সাধ্য কি বউয়ের ভাইদের হাত থেকে আমাকে রক্ষা করেন, তুমি কেটে পড়ে আমাকে বাঁচাও। মায়ের চরিত্রে যিনি ছিলেন, যাত্রার পোস্টারে যাকে বলা হতো লাবণ্যময়ী মিস প্রতিমা, তিনি এমন রেগে গেলেন যে পরনের শাড়িটা একটু উঁচু করে তুলে ধরে ক্রোধের মাথায় চিৎকার করে বলে উঠলেন, তুই ছাগল, বংশের কুলাঙ্গার, এ মাসে মাইনে না বাড়ালে। বিপদ বুঝে বাজনদাররা এত জোরে মিউজিক বাজাতে শুরু করলো যে আর কোনো কথা শোনা গেল না। কোনো রকমে অবস্থা সামাল দিয়ে যাত্রা শেষ হলো। বনমালী আর নবকুমার যাত্রা শেষ করেই নিজেদের বাড়ির দিকে ছুটল। এখনো জানে না তাদের জন্য কপিলদার কি নির্দেশ অপেক্ষা করছে। দুজনে রাস্তার মোড়ে এসে দুদিকে গেল। নবকুমার নিজের বাড়ির সদর দরজার সামনে এসে দেখল সদর দরজা খোলা। তার বউ বারান্দার এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, আর বারান্দার ওপর ধপ ধপ করে পায়চারি করছেন তার পিসিমা, হাতে একটা আঁশ বটি। উঠোন জুড়ে থই থই করছে ঘন অন্ধকার। ঠিক এই রকম সময় একজোড়া কঙ্কাল নাচতে নাচতে দরজা দিয়ে উঠোনের মধ্যে এলো। অন্ধকারে ভয় পাওয়ার মতো ব্যাপার। কপিলদার নির্দেশ মতো বলল, ও পিসি, এরা কারা? অন্ধকারেই একটি কঙ্কাল বলে উঠল, চিনতে পারছিস না? আমি তোর পিসে মশাই, তোর পিসি ক্ষান্তমণিকে নিতে এসেছি। তোর পিসিকে বটি ফেলে তৈরি হতে বল। আমি এখন যমরাজের দপ্তরে কাজ করি, অফিস বড় করা। ঠিক মতো কাজ না করলেই ভিআরএস দিয়ে দেবে, তাহলে অনন্তকাল ধরে আরশোলা ধরতে হবে। আরশোলাই তো আদি প্রাণী। আর কি করতে হবে জানো? পিসি কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন, কি করতে হবে? সেই কঙ্কাল উত্তর দিল, শামুকের দাঁত গুনতে হবে। বেঁচে থাকতে কি জানতাম 14,175টি দাঁত 135টি পাটিতে সাজানো থাকে। পিসির প্রশ্ন, স্বর্গেও কি শামুক আরশোলা আছে? কঙ্কাল উত্তর দিল, তুমি স্বর্গে যাচ্ছ এমনটা ভাবলে কেমন করে? আগে নরকে যাও, ভালো কাজকর্ম করো, নিজেকে স্বর্গের উপযুক্ত করতে পারলেই স্বর্গে যাওয়ার পাসপোর্ট ও ভিসা দুইই পাবে। স্বর্গে বিভিন্ন লোকের জন্য বিভিন্ন রকমের আবাসন আছে। স্বর্গেও তো ফ্ল্যাট কালচার শুরু হয়ে গিয়েছে। খান কয়েক প্রমোটার কাজও শুরু করেছে। তবে প্ল্যান পাশ করার দফতরের প্রধান হচ্ছেন শ্রী শ্রী বিশ্বকর্মাজি, বহুত কড়া লোক। পিসি বললেন, ওগো, তুমি যদি আমার স্বামী হও তাহলে তুমি বলে দাও, আমি তো এখনো বেঁচে, কি করে স্বর্গে বা নরকে যাব? কঙ্কাল উত্তর দিল, তোমার মৃত্যু এখানে হবে না। তুমি অবিলম্বে কুমিরখালি ছেড়ে তোমার স্বামীর ভিটে অর্থাৎ কৈখালিতে যাও।
সেটাই তোমার মৃত্যুর উপযুক্ত জায়গা। আমি কৈখালিতে অপেক্ষা করব। বোমকালি। কথা শেষ হতেই এত জোরে বোমকালি বলে কেউ একজন হুঙ্কার ছাড়ল যে ঘরে দরজা জানলা পর্যন্ত কেঁপে উঠল। পিসিমা বললেন, এত রাত্রে যাব কি করে? আজকের রাতটা কাটতে দাও, কাল সকালে উঠেই চলে যাব, কথা দিচ্ছি। একজোড়া নরকঙ্কাল তাতাথই করে ঘর জুড়ে নাচতে নাচতে বেরিয়ে গেল। নবকুমার সাময়িক স্বস্তি পেল বটে, কিন্তু সত্যিকারের স্বস্তি তার কপালে নেই। নবকুমারের বউ তো এত কাণ্ডের কথা জানত না। সে ওই কঙ্কালের নৃত্য দেখে ও গো কি হবে গো বলে মূর্ছা গেল। একটু সময়ের জন্য জ্ঞান ফেরে আবার পরক্ষণেই কি হবে গো বলে মূর্ছা যায়। এত ঘন ঘন মূর্ছা গেলে যদি আর জ্ঞান না ফেরে তাহলে কি হবে? এই সময় বাড়ি ছেড়ে কপিলদার সন্ধানে যাওয়ার উপায় নেই। বনমালীর বাড়িতে কি ঘটছে তাই বা কে জানে। নবকুমারের মনে হলো তার বউয়ের আত্মাটা যেন ছোট্ট চড়ুই পাখির ছানার মতো। মূর্ছা যেতে যেতে হঠাৎ কখন যে ফুরুত করে উড়ে যাবে কে বলতে পারে। নবকুমার কাতর চোখে পিসির দিকে তাকালো। আছড়ে করে রাবড়ির চেয়েও তার বউয়ের জীবনটা তার কাছে বেশি মূল্যবান। রাবড়ি, ছানার পায়েস, বেলের মোরব্বা খাইয়েও যদি বউকে সারিয়ে তোলা যায় তাহলেই মঙ্গল। পিসি স্থির দৃষ্টিতে নবকুমারের দিকে তাকিয়ে বললেন, এই অবস্থায় বৌমাকে ফেলে কাল সাত সকালে কেমন করে যায়? তোর পিসে এতদিন কৈখালিতে অপেক্ষা করতে পারলো, আর এখন 2 দিন পারছে না। পৃথিবীর সব জায়গায় এক্সটেনশন আছে, অথচ নরকে নেই। এ কেমন ধারা ব্যবস্থা? নবকুমার বলল, তবুও পিসে মশাইকে আর দেরি করানো যাবে না। আত্মা কুপিত হলে মহা সর্বনাশ হতে পারে। তুমি ভোরবেলাতেই কৈখালিতে চলে যাও। গোটা রাত বসে বসেই কাটিয়ে দিল নবকুমার। বউ তো মূর্ছা এবং মূর্ছা ভঙ্গ এই 2 অবস্থার মধ্যে দিয়ে রাত কাটিয়ে দিল। পিসি এবং বউ যখন উঠে বসলেন তখন নবকুমার ঘুমোতে গেল। পিসির যাওয়া না যাওয়া নিয়ে নবকুমারের কোনো ভাবনা নেই। একটু বেলার দিকে কপিলদার চায়ের দোকানের ছেলেটা এসে নবকুমারের ঘুম ভাঙালো। নবকুমারের হাতে লম্বা একটা কাগজ দিয়ে বলল, এই নিন, এই কাগজে হিসেব লেখা আছে। নবকুমার প্রশ্ন করল, কিসের হিসেব? চায়ের দোকানের ছেলেটা বলল, কঙ্কাল নাচানো, অচেনা পিসি, চেনা জ্যাঠা এদের হাত থেকে মুক্ত হওয়া, আমাদের কপিলদার নানা জিনিস ও উপকরণ ক্রয়, দামি কঙ্কালের ভাড়া, এই সব কাজের চার্জ। এই হিসেবে ভ্যাট ধরা হয়নি, তাই পাকা রসিদ হবে না। ভ্যাট চার্জ করলে টাকা আরো বেড়ে যাবে। বিকেলের দিকে পেমেন্ট দেবেন, চেকে নয় ক্যাশে। ছেলেটি চলে গেল। নবকুমার কিছু বলার আগেই ছেলেটি চলে গেল। নবকুমার হিসেবের কাগজখানার দিকে তাকিয়ে দেখে আবার ঘুমিয়ে পড়ল। বিকেলের দিকে নবকুমার কপিলদার চায়ের দোকানে এসে দেখল বনমালী বেঞ্চিতে বসে, আর তার জ্যাঠা দীনবন্ধু ঘাটা দোকানের মধ্যে বসে ঘুগনি খাচ্ছেন। নবকুমার চোখের ইশারায় জানতে চাইল ব্যাপারটা কি। বনমালী দোকানের বেঞ্চি থেকে উঠে ইশারায় নবকুমারকে ডেকে নিয়ে দোকানের পিছনে গেল। সেখানে গিয়ে বলল, আমার জ্যাঠা সাংঘাতিক লোক। অন্ধকার ঘরে আগে থেকে একজোড়া কঙ্কাল ঢুকিয়ে রেখেছিলাম। ওরা সন্ধে হবার আগে জ্যাঠার ঘরের তক্তপোষের তলায় লুকিয়েছিল। কথা ছিল অ্যাকশন শুরু হবে রাত 12টায়। সময় বুঝেই কপিলদা বাঁশি বাজাবেন, শুরু হবে অ্যাকশন। কঙ্কাল সেজে তক্তপোষের তলায় যারা ঢুকেছিল
তারা তক্তপোষের তলায় অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল। এদিকে রাত 12টায় কপিলদা বাঁশি বাজাতে লাগলেন। ঘন ঘন বাঁশির শব্দে পাড়ার লোক জেগে গেল। কিন্তু তক্তপোষের তলায় যে দুজন সন্ধে থেকে সে দিয়েছিল তাদের ঘুম আর ভাঙল না। তদুপরি তাদের দুজনে নাক ডাকার যুগলবন্দিতে জ্যাঠার ঘুম গেল ভেঙে। নাক ডাকার এমন সওয়াল জবাব দীনবন্ধু কখনো শোনেননি। একজন ডাকছে, অন্যজন জবাব দিচ্ছে। দীনবন্ধু ঘাটা ভয় পেয়ে তক্তপোষের উপর ঠিক মধ্যখানে বসে ডাকতে লাগলেন, বনমালী, ওরে বনমালী রে, রক্ষা কর, তক্তপোষের তলায় কে ঢুকেছে, বন্দুকান, রামদাখানা বের কর, আর কিছু না পারিস লোহার রড আন। এবার ওদের ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই মনে পড়ল কেন ওরা এসেছিল, কিন্তু বাঁশি বাজল না কেন? এই সময় দরজায় ধাক্কা পড়তেই দীনবন্ধু উচ্চ স্বরে বলে উঠলেন, তুম কন হ্যায়? মধ্যরাত মে কিউ দরওয়াজা ধাক্কা মারতা হ্যায়? ওরা হামাগুড়ি দিয়ে বেরিয়ে দরজা খুলে দিতেই কপিলদা দেখলেন কঙ্কাল মূর্তি দুটো বলছে, বাঁশি বাজালেন না কেন? সমস্ত ব্যাপারটা লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে দেখে কপিলদা একজনের গালে সপাটে চড় মেরে বললেন, কিং কর্তব্য বিমূঢ় হস্তিনাপুরং দীনবন্ধুং শ্রাদ্ধাদি বিঘ্নকালে নরক গমনং অ্যান্ড আরশলা ভক্ষণম তফাৎ জং। তারপর তক্তপোষের উপর দাঁড়ানো দীনবন্ধু ঘাটার দিকে ত্রিশূল তুলে বললেন, সিট ডাউনং অবিলম্বে হাঁসখালি গমনং আদারওয়াইজ ফলং বহুত খারাপং। দীনবন্ধু ঘাটা দাঁড়ানো থেকে বসে পড়লেন এবং অন্যরা চলে গেল। নবকুমার জিজ্ঞেস করল, আমার পিসি তো বেলা 10টা নাগাদ কেটে গিয়েছেন, কিন্তু তো জ্যাঠা? বনমালী উত্তর দিল, হাঁসখালি যাবেন বলে তো সুটকেস নিয়ে বেরিয়েছেন। কপিলদার দোকানে ব্রেকফাস্ট সেরে নিচ্ছেন। 3টে ডিম সিদ্ধ, হাফ পাউন্ড পাউরুটির পর এখন ঘুগনি চলছে। এটা 3 নম্বর প্লেট। এরপর চা খেয়ে হয়তো যাত্রা করবেন। গাড়ি ভাড়াও নেওয়া হয়ে গিয়েছে এবং শীত পড়লে আবার আসবেন তাও জানিয়ে দিয়েছেন। বনমালী আর নবকুমারের জীবনে এই কয়েকটা দিন যেন ঝড় বয়ে গেল। এমন দুর্লভ স্মৃতি সহজে ভুলবার নয়। তবে এই কদিনের ঘটনায় প্রাক্তন তান্ত্রিক কপিল চক্রবর্তীর কিন্তু কিছু আয় হলো। নন জ্যাঠামশাই এবং আননোন পিসিমা দুজনকে নিজ নিজ গৃহে ফেরত পাঠানো বাবদ বনমালীর কাছে কপিলদার বিল এলো 327 টাকা 40 পয়সা, আর নবকুমারের কাছে এলো 352 টাকা 80 পয়সা। যাওয়ার আগে বনমালী জ্যাঠা কপিলদার দোকানে মোট 43 টাকা 10 পয়সা খেয়েছেন। সেই হিসেবে আলাদাভাবে কপিলদা দিয়েছেন। যদিও এই সব হিসেব বা খরচপত্রের ব্যাপারে বনমালী বা নবকুমার গায়েই মাখল না। ওরা যে শেষ পর্যন্ত বিদেয় হয়ে গৃহে শান্তি ফিরিয়ে এনেছেন এতেই খুশি। বড্ড জ্বালাচ্ছিলেন। কোনো এক মহাপুরুষ নাকি বলেছিলেন, কোনো মানুষের জীবনই আগাগোড়া সুখের নয়। সমস্যা, সংকট এগুলো ছাড়া জীবন সম্পূর্ণ নয়। এক অর্থে এরাই জীবনের কাঁটা বা অলংকার, ঠিক গোলাপের মতো। ফাল্গুন মাসের শেষ দিক, যাত্রার মরশুম প্রায় শেষ হয়ে এসেছে। নতুন পালার কথা বনমালী আর নবকুমারের মাথায় ঘুরপাক খাচ্ছে। সেদিন ছিল শনিবার। দল গিয়েছে মোমিনপুরে যাত্রা করতে। যাত্রা শেষ হতে হতে রাত 12টা বেজে গেল। দলের বাসে করে সবাই রওনা দিল। নবকুমার আর বনমালী উঠল ওদের জন্য ভাড়া করা মোটর গাড়িতে।
আজ কোন পক্ষ তা মনে নেই। নির্ঘাত কৃষ্ণপক্ষ। অন্ধকার আকাশে অজস্র তারা, চাঁদ প্রায় দেখাই যাচ্ছে না। দুপাশে শূন্য মাঠের মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা। গাড়ির বাইরে কোনো কিছুই দেখা যাচ্ছে না। রাস্তার পাশে বড় বড় গাছ। গাড়ির বাইরে কোনো কিছুই দেখা যাচ্ছে না। রাস্তার পাশে বড় বড় গাছ। গাছের গুঁড়িগুলোতে সাদা রং লাগানো। মোটর গাড়ির হেডলাইটের আলো কালো রাস্তার ওপর পড়ে রাস্তা আর সামনের দিকের দৃশ্যগুলোর ভগ্নাংশ যেন চমকে চমকে উঠছে। অতি দ্রুত একটি শিয়াল ছুটে রাস্তা পার হয়ে গেল। হেডলাইটের আলো ছাড়িয়ে শিয়ালটা জঙ্গলের দিকে ছুটে গেল। দূরে কোনো মাঠ থেকে ডিপ টিউবওয়েল চলার শব্দ আসছে। গাড়িটা এবার গতি কমালো, কারণ সামনের রাস্তাটা খারাপ। সাবধানে চালাতে হবে। গাড়ি একটু যেতেই ছোট্ট একটা খালের ব্রিজ পার হওয়ার আগেই একটা বাচ্চার কান্না নবকুমারের কানে এলো। নবকুমার মুখ ঘুরিয়ে বনমালীকে কিছু বলতে যাওয়ার আগেই বনমালী বলল, কে কাঁদে রে? গাড়িখানা ব্রিজ পেরিয়ে আসার পর বাচ্চার কান্না যেন আরও স্পষ্ট হলো। গাড়ির পিছনে সিটে বনমালী আর নবকুমার। ড্রাইভার গাড়ির গতি আরও কমিয়ে দিয়ে জিজ্ঞেস করল, গাড়ি থামাবো? দেখবেন কে কাঁদছে? বনমালী বলল, দেখতে ইচ্ছে করছে, কিন্তু এটা কোনো দুষ্টু লোকের কারসাজি নয় তো? সঙ্গে তো একগাদা টাকা রয়েছে, যদি আমাদের এই গাড়ি আর টাকা সমেত ছিনতাই করে। নবকুমার বলল, যা দিনকাল পড়েছে তা হওয়া এমন কিছু বিচিত্র নয়। এই কান্নার আওয়াজ যদি কচি বাচ্চার হয়, তবে কিন্তু আজ রাতের মধ্যে এই বাচ্চাটাকে শিয়াল কুকুরে খাবে। শিয়াল কুকুরে খাওয়ার হাত থেকে বাঁচাতে হলে এখনই আমাদের কিছু একটা করা দরকার। গাড়িখানা থেমেই ছিল। হাতে টর্চ নিয়ে প্রথমে বনমালী এবং পরে নবকুমার নামল। কান্নার শব্দটা ব্রিজের নিচ থেকে আসছে। বালি ঢাকা একটা শীর্ণ খাল। সেই বালির মধ্যে কোথাও কোথাও একটু জল, বড়জোর পায়ের গোড়ালি পর্যন্ত ভেজে। বর্ষাকালে এই খালের দাপট দেখার মতো। টর্চ এলে একটুখানি নামতেই দেখা গেল থপথপে সাদা তোয়ালে জড়ানো কি একটা বস্তু। অন্ধকারের মধ্যেই দুজনে দুজনের দিকে তাকালো। চাপা গলায় বনমালী ডাকল, নব। নবকুমার উত্তর দিল, ফল। দুজনে আরও কিছুটা পথ নিচে নেমে গিয়ে দেখল ধপধপে তোয়ালে দিয়ে জড়ানো পুতুলের মতো একটা শিশু কাঁদছে। দেখে মনে হচ্ছে শিশুটি সদ্যজাত। নবকুমার মনে মনে বলল, কোন পাষণ্ড এই কাজটি করেছে? এত বড় পাপের পরেও পৃথিবীর আকাশে তারা ফুটেছে। বাইরে শেষ ফাল্গুনের বাতাস বইছে, এখনো কেন পৃথিবীর আকাশ ভেঙে পড়ছে না? যদিও নবকুমার জানে এসব প্রলাপ চিন্তার কোনো অর্থই হয় না। গোল পৃথিবী ঘুরতে ঘুরতে সেই আদিম, সেই বর্বর, সেই শৃঙ্খলাহীন সমাজের কাছেই পৃথিবী ফিরে যাচ্ছে। এদিক ওদিক বনমালী টর্চের আলো ফেলল। কাউকে দেখা গেল না। এবার নবকুমার খুব সাবধানে তোয়ালে সমেত শিশুটিকে তুলে নিয়ে ধীরে ধীরে গাড়ির কাছে ফিরে এলো। বনমালী, নবকুমার এবং গাড়ির ড্রাইভার তিনজনের কেউই দেরি করল না। শুধু বনমালী বলল, মুমিনপুর থানায় একটা খবর দিয়ে গেলে মনে হয় ভালো হতো।
ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দিয়ে বলল, এত রাতে আর থানা পুলিশ করে ঝামেলা বাড়াবেন না, সোজা কুমিরখালিতে চলুন, যা ব্যবস্থা ওখানে গিয়েই হবে। নবকুমার ড্রাইভারের কথায় সমর্থন জানালো। ওরা কুমিরখালির বাজারের কাছে এসে থামল। বনমালী বলল, থামলে কেন? ড্রাইভার উত্তর দিল, এবার তো দুজন দুদিকে, শিশুটি কার কাছে থাকবে? এই প্রশ্নটা এতক্ষণ কারও মাথায় আসেনি, তাই শুনে দুজনেই দুজনের দিকে তাকালো। শুনছিলেন দুলেন্দ্র ভৌমিকের কলমে শিউলি। আজ শুনলেন প্রথম পর্ব। পরের দিন এসে হাজির হব এই গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।